দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলবো। ভারত প্রতি 40 থেকে 45 দিনে একটি করে যুদ্ধ জাহাজ যোগ করছে তাদের সামরিক বাহিনীতে। এখানে প্রশ্ন হচ্ছে, কেন ভারত এই রকম সিরিয়াসলি তাদের নৌবাহিনী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে? কেন প্রতি 40 থেকে 45 দিনের ভেতরে একটি করে যুদ্ধ জাহাজ অথবা সাবমেরিন যুক্ত করছে? কেন ভারত তাদের নৌবাহিনীকে এত বেশি গুরুত্ব দিচ্ছে স্থলবাহিনীর চেয়ে? এখানে একই সাথে প্রশ্ন আসছে, তাদের আসল লক্ষ্য কে? পাকিস্তান নাকি চীন? নাকি ভারত মহাসাগর নিয়ে আসলে তাদের পরিকল্পনাটা কি? তাদের সামনে বিশেষ কোনো ঝুঁকি, নাকি ভারত কারোর জন্য ঝুঁকি তৈরি করছে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আমি আজকের আলোচনায় ফোকাস করার চেষ্টা করব। এই আলোচনার ভেতরে ভারত, পাকিস্তান, চীন, ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালী থেকে শুরু করে হরমুজ প্রণালী, বাব আল মানদেব, অনেক কিছুই আসবে। এর সাথে যুক্ত হতে পারে বাংলাদেশ প্রসঙ্গও। পাকিস্তান, চীন, ভারত, এই তিনটি দেশ একেবারেই আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে প্রত্যেকটি দেশের সাথে আমাদের, এবং চীন ভারতের সরাসরি প্রতিবেশী দেশ বলা যায়। তাহলে বাংলাদেশ এই জায়গায় কি করবে? বাংলাদেশও কি তাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে পড়ে যাবে কিনা? আমাদের করণীয় কি? আমরা কি করব? এবং তাদের এই যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা সামরিক ক্ষেত্রে বিশেষ করে, তার কি প্রভাব আমাদের উপর পড়বে? আমাদের করণীয় কি? এই সমস্ত নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিও ভালো লাগবে। আর যদি ভালোই লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম কথা হচ্ছে, ভারত কেন প্রতি 40 থেকে 45 দিনের ভেতরে একটি যুদ্ধ জাহাজ অথবা একটি সাবমেরিন তাদের সামরিক বাহিনীতে বা নৌবাহিনীতে যুক্ত করছে? প্রথম কথা হচ্ছে, ভারত অনেক আগের থেকেই তাদের এই নৌবাহিনীকে শক্তিশালী করার, জোরালো করার কথা বলে আসছে, এবং 2035 সালের মধ্যে তাদের টার্গেট হচ্ছে অন্তত 200 যুদ্ধ জাহাজ তাদের নৌবাহিনীতে যুক্ত করা। এই টার্গেট যেহেতু তাদের আছে, সেই টার্গেট নিয়েই তারা সামনে এগিয়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে, আজ থেকে 15 বছর আগে ভারতের নৌবাহিনীর মূল চিন্তা ছিল পাকিস্তান, কিন্তু সময় বদলেছে। এখন তারা পাকিস্তানকে অতটা বেশি ফোকাস করছে না, এটা বাস্তবতা। পাকিস্তান তাদের ডেফিনেটলি অনেক বড় প্রতিদ্বন্দ্বী, কিন্তু ঘটনা এবং প্রেক্ষাপট অনেকটা পাল্টেছে। এখন তাদের মূল ফোকাস কিন্তু চীন। কেন চীনকে মূল ফোকাস দিচ্ছে, তার বাস্তব কিছু কারণ আমি এখানে তুলে ধরব। একেবারে প্রধান কারণ হচ্ছে, চীনের যে পিপলস লিবারেশন আর্মি আছে, তার যে নৌবাহিনী আছে, সেটা এখন বিশ্বের অন্যতম প্রধান 1 নম্বর 2 নম্বর নৌশক্তি। তাদের হাতে অন্তত 400 যুদ্ধ জাহাজ, 3টি বিমানবাহী রণতরী, পরমাণু শক্তি চালিত সাবমেরিন, এছাড়া আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। নতুন করে রোবট, ড্রোন, এ সমস্ত অনেক কিছু যুক্ত হয়েছে। এই জায়গায় ভারত বুঝেছে বা চিন্তা করছে, প্রতিদিন চোখের সামনে দেখছে, চীন কিন্তু তার নৌশক্তি বাড়িয়ে দক্ষিণ চীন সাগরের গণ্ডি পেরিয়ে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে তাদের উপস্থিতি বাড়ানোর, তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে। এবং এরই মধ্যে কিন্তু অনেকগুলো ওই যে সেই মুক্তোর মালা কিন্তু চীন গড়ে তুলেছে। এই জায়গায় ভারত যদি নৌশক্তিতে পিছিয়ে থাকে, তাহলে ভারত মহাসাগরে ভারত নিজের কন্ট্রোল হারাতে পারে, তার আধিপত্য হারাতে পারে। চীন সেখানে ভীষণভাবে আধিপত্য বিস্তার করতে পারে। এই বিষয়টা ভারতকে সবসময় মাথায় রাখতে হচ্ছে। এবং আমি এখানে একটা কথা বলে রাখি, যেহেতু ভারতের সাথে চীনের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আছে, সেক্ষেত্রে এই যে ভারতকে এগিয়ে যাওয়ার চেতনা বা প্রেরণা, এই চেতনা প্রেরণার পেছনে আপনারা নিশ্চিত থাকতে পারেন অবধারিতভাবে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এরা আছে। একটা বিষয় মনে রাখতে হবে, ভারত সাগরে কিন্তু ভারতের জীবনরেখা, লাইফ লাইন বলতে যেটা বোঝায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে, ভারতের টোটাল আন্তর্জাতিক বাণিজ্য যেটা, তার 95% এই ভারত মহাসাগর দিয়ে পরিচালিত হয়, সম্পন্ন হয়। আমি বলছি, ভারতের যে টোটাল আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশের সাথে, তার 95 শুধু এই ভারত মহাসাগর এই পথেই পরিচালিত হয়। আর প্রায় 80% তেল এই সমুদ্র পথে আসে। সমুদ্র, হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী, মালাক্কা প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী, এই 3টা প্রণালী থেকেই টোটাল বাণিজ্যের যে জাহাজ তা ভারতের দিকে আসে, অথবা
ভারত থেকে এই সমস্ত প্রণালী হয়ে বহির্বিশ্বে যায়। এর প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর জন্য ভারত মহাসাগর ভারতকে পাড়ি দিতে হয়। এর 3টি চোখ পয়েন্ট, এই যে 3টি বললাম, হরমুজ প্রণালী, বাব আল মান্দব প্রণালী এবং মালাক্কা, প্রত্যেকটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে মালাক্কা প্রণালীর পশ্চিম পাশে আন্দামান নিকোবরে ভারত তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, বিমানবন্দর, সামরিক ঘাঁটি স্থাপনা সেখানে অলরেডি তৈরি করেছে। বাব আল মান্দব প্রণালীতে তার উপস্থিতি কনফার্ম করার জন্য ইসরায়েলের সাথে জোট বেঁধে, সংযুক্ত আরব আমিরাতের সাথে জোট বেঁধে বাব আল মান্দব প্রণালীর দক্ষিণ পূর্ব দিকে সকোত্রা দ্বীপে, ইয়েমেনের সকোত্রা দ্বীপে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান আছে। সেখানে ভারতও তাল মিলিয়ে অবস্থান রাখার চেষ্টা করছে এবং ইসরায়েল, ভারত এরা মিলে বাব আল মান্দব প্রণালী এলাকায় একটা প্রভাব বলয় সৃষ্টি করার চেষ্টা করছে। সেখানে আমেরিকাও আছে। হরমুজ প্রণালী নিয়ে যে সংকট, সেই জায়গায় সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারত লিয়াজও মেনটেন করার চেষ্টা করছে। হরমুজ প্রণালীতে যেহেতু ইরানের সাথে সরাসরি হয়তো ভারত কনফ্লিক্টে যাবে না, সেক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে কিভাবে ভারত মহাসাগর থেকে ওমান উপসাগর এই দিক দিয়ে তার কার্যক্রম বাণিজ্যটা চালাতে পারে, সেটা সে এনশিওর করার চেষ্টা করছে। ভারত সবচেয়ে ভয় পায় কি? ভারত সবচেয়ে ভয় পায় চীন যে স্ট্রিং অফ পার্লস, মুক্তোর মালা গড়ে তুলেছে, এই মুক্তোর মালাটাকে ভারত সবচেয়ে ভয় পায়। এই মুক্তোর মালাটা কি? পাকিস্তানের গোয়াদার বন্দর, জিবুতিতে চীনের ঘাঁটি, বাব আল মান্দব প্রণালীর কাছে, লোহিত সাগরের কাছে, মালাক্কা প্রণালী, শ্রীলঙ্কার হাম্বানটোটাই নৌবন্দর, এরপরে মিয়ানমারের উপকূলে চীনের বন্দর, এছাড়া ভারত মহাসাগরের আরও কয়েকটি জায়গায় চীনের বন্দর এবং উপস্থিতি আছে। এই যে বন্দর উপস্থিতি বিভিন্ন জায়গায়, এইগুলোকে ভারত মনে করে একসময় চীন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। চীন যদিও সবসময় বলছে এগুলো আমার বেসামরিক বাণিজ্যের জন্য। চীনকে মোকাবেলার জন্য কি করছে ভারত? সবচেয়ে বেশি অর্থ ঢালছে সাবমেরিনের পেছনে। পাকিস্তান কি করছে? পাকিস্তানে বর্তমান নৌবাহিনীর যে অবস্থা, তাতে একা সে ভারতের সাথে পেরে উঠবে না, এইটা পাকিস্তান জানে। যার কারণে সে সবচেয়ে বেশি নির্ভর করছে চীনের উপরে। চীনের সহযোগিতায় সে বিভিন্ন ধরনের ফ্রিগেট, সাবমেরিন, নতুন নতুন ড্রোন এবং সমুদ্র থেকে ছোড়া যায় এরকম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এগুলো তৈরি করছে। এদিকে আমাদের এখন একটা বিষয় নজর দিতেই হবে, সেটা হচ্ছে চীন কি করছে। চীন শুধু জাহাজ না, টোটাল একটা প্যাকেজ, সম্পূর্ণ যুদ্ধ ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করছে। এখন চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর, তৃতীয় বিমানবাহী রণতরী, অর্থাৎ বিমানবাহী রণতরী আমেরিকার পরে এখন চীনের হাতে সবচেয়ে বেশি। টাইপ 055 ডেস্ট্রয়ার, টাইপ 075 শিপ, বিপুল সংখ্যক ড্রোন, হাইপারসোনিক মিসাইল, DF-21D, DF-26 এই সমস্ত ক্ষেপণাস্ত্র চীন অলরেডি গড়ে তুলেছে। অর্থাৎ চীন সামগ্রিকভাবে একসঙ্গে এগিয়ে যাচ্ছে। এর সাথে সবচেয়ে বড় যে শক্তি চীনের কাছে, সেটা যুক্ত হয়েছে J-20 বিমান। এটি হচ্ছে একেবারে পঞ্চম প্রজন্মের বিমান। চীন এরই মধ্যে 500-র বেশি 500+ J-20 এই বিমান তার ভান্ডারে যুক্ত করেছে, তার সামরিক বাহিনীতে যুক্ত করেছে। আমি তো 500+ বললাম, কোনো বিশেষজ্ঞ বা সামরিক কৌশলবিদরা তারা বলছে যে 600-র কাছাকাছি। চীন সামগ্রিকভাবে এইগুলো করলেও ভারত কিন্তু, আমি আগেই বলেছি, তারা কিন্তু নৌবাহিনীকেই বেশি শক্তিশালী করার চেষ্টা করছে। তাদের মূল টার্গেট কিন্তু ভারত মহাসাগরে তাদের নিজেদের প্রাধান্য ধরে রাখা। এই জন্য তারা বিভিন্ন ধরনের সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, এমনকি বিমানবাহী রণতরী এগুলো বানানোর চেষ্টা বানাচ্ছে। এই যে এতক্ষণ আলোচনা করলাম ভারত, পাকিস্তান, চীন এবং তাদের সামরিক প্রস্তুতি, তাদের সামরিক বহর অনেক বড় করা ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় বাংলাদেশের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ কেন? বাংলাদেশের অবস্থান ভারত মহাসাগরের একদম প্রবেশদ্বারের কাছে, অর্থাৎ বঙ্গোপসাগর পার হলেই ভারত মহাসাগর। বঙ্গোপসাগরের সাথেই যুক্ত চট্টগ্রাম, মংলা, মাতারবাড়ি, পায়রা সমুদ্র বন্দর, এসবগুলো। এই সব বন্দর ভবিষ্যতে আরও অনেক বেশি কৌশলগত দিক দিয়ে গুরুত্ব পাবে। এখনই তো অলরেডি অনেক গুরুত্বপূর্ণ। চীন আমাদের মাতারবাড়ি সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর এগুলো ব্যবহার করতে চাই অনেকেই। আমেরিকারও একটা চাপ আছে বা তারা চাই, ভারতও চায়। তো এই বন্দরগুলো ভবিষ্যতে কিন্তু আরও অনেক বেশি কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেন? যখন চীন, ভারত, আমেরিকার ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পরিণত হচ্ছে ভারত মহাসাগর, তখন তার একেবারেই পাশে অবস্থিত বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর তাদের সবার প্রয়োজন হবে। এই যে ভারত মহাসাগর
মালাক্কা প্রণালী, বাব আল মান্দeb প্রণালী, হরমুজ প্রণালী ইত্যাদি ইত্যাদি জায়গায় ভারতের অবস্থান শক্ত রাখা এবং ভারত মহাসাগরে তার উপস্থিতি খুব শক্তিশালী করা, এগুলো যে করছে প্রকৃতপক্ষে তারা শুধু যুদ্ধ জাহাজের সংখ্যা বাড়াচ্ছে না, ব্লু ওয়াটার নেভি তৈরি করছে। অর্থাৎ গভীর সাগরে এবং তার পানিসীমার বাইরে আরও বহু দূরে ভারতের নৌবাহিনীর উপস্থিতি কনফার্ম করার চেষ্টা করছে। একেবারে সুদূর আফ্রিকার উপকূল থেকে বা দক্ষিণ আফ্রিকা থেকে ভারত মহাসাগর মালাক্কা প্রণালী এ পর্যন্ত এই কাজগুলো করতে গিয়ে তারা সাবমেরিন, ফ্রিগেট, বিমানবাহী রণতরী, সাবমেরিন শনাক্তকরণ যে সমস্ত নৌযান, তারপরে এন্টি সাবমেরিন জাহাজ, এরপরে বিমানবাহী রণতরী, এ সমস্তগুলো সব তৈরি করছে মালাক্কা প্রণালী। তবে এর ভেতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার মালাক্কা প্রণালী। মধ্যপ্রাচ্য থেকে প্রচুর পরিমাণে তেল আসে, সেই তেল আনার জন্য হরমুজ প্রণালী, বাব আল মান্দeb প্রণালী। আর মালাক্কা প্রণালীতে ভারতের মূল বাণিজ্য যেখানে, সেটা হচ্ছে সিঙ্গাপুরের সাথে তার প্রচুর বাণিজ্য, তাইওয়ানের সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে, জাপানের সাথে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সবার সাথে আছে। এরপরে চীনের সাথে কিন্তু, যদিও আমরা এই প্রতিদ্বন্দ্বিতা দেখছি, কিন্তু চীনের সাথে তার বছরে 120 থেকে 125 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। সিঙ্গাপুরের সাথে 35 থেকে 38 বিলিয়ন ডলারের বাণিজ্য, জাপানের সাথে 24 থেকে 25 বিলিয়ন ডলারের বাণিজ্য। দক্ষিণ কোরিয়ার সাথে কত? দক্ষিণ কোরিয়ার সাথে ভারতের বাণিজ্য হচ্ছে বার্ষিক বাণিজ্য 27 থেকে 28 বিলিয়ন ডলার। ভিয়েতনামের সাথেও অনেক বড় বাণিজ্য, 15 থেকে 16 বিলিয়ন ডলার। মালয়েশিয়ার সাথে 20 থেকে 22 বিলিয়ন ডলার। ইন্দোনেশিয়ার সাথে 28 থেকে 30 বিলিয়ন ডলার। থাইল্যান্ডের সাথে 16 থেকে 18 বিলিয়ন ডলারের বাণিজ্য। ভারত বছরে 1.6 থেকে 1.7 ট্রিলিয়ন ডলারের বাণিজ্য করে। সেই জায়গায় এই মালাক্কা প্রণালী দিয়ে তার বছরে 320 বিলিয়ন ডলারের বেশি, মানে ভারতের যে টোটাল বাণিজ্য তার 4 ভাগের 1 ভাগ শুধু এই মালাক্কা প্রণালী দিয়ে হয়, এই কয়টা দেশের সাথে। আর বিশ্বে অন্যান্য দেশ তো থাকলো। তো এই যে ভবিষ্যতের বাণিজ্য, আঞ্চলিক প্রভাব প্রতিপত্তি ধরে রাখা, ভারত মহাসাগরে তার নিজের অবস্থান, মালাক্কা প্রণালীর নিরাপত্তা তার পক্ষ থেকে নিশ্চিত করা, তার বাণিজ্য যাতে ঠিক থাকে। যদি চীন কখনো ঝামেলা করে তাহলে যাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ব্যবহার করে সে মালাক্কায় চাপ সৃষ্টি করতে পারে চীনের উপরে। আবার ওপাশে বাব আল মান্দeb প্রণালীতে, হরমুজ প্রণালীতে, এই সমস্ত প্রত্যেকটি জায়গায় ভারত তার অবস্থান খুব শক্তিশালী করার চেষ্টা করছে, যার কারণে তার নৌবাহিনীকে এত বেশি গুরুত্ব দিয়ে প্রতি মাসে এত যুদ্ধ জাহাজ বা সাবমেরিন যুক্ত করছে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ, আমাদের এখানে যে চিন্তাটা করা দরকার, আমরাও কিন্তু ভারত মহাসাগর থেকে বের হয়েই, আমরাও কিন্তু বঙ্গোপসাগর থেকে বের হয়েই ভারত মহাসাগরে পড়ি, এবং আমাদের কিন্তু একটা নিজস্ব আঙ্গিকে, আমাদেরও কিন্তু নিজস্ব আঙ্গিকে নিজেদের নিরাপত্তা, নিজস্ব অবস্থান তৈরি করার প্রয়োজন আছে। এবং এই যে আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং কৌশলগত যে সমীকরণ, সেই জায়গায় আমরা কার সাথে কিভাবে সম্পর্ক রাখবো, কার সাথে কতটুকু ব্যালেন্স করে চলবো, কিভাবে ভারসাম্য বজায় রাখবো, সমস্ত সব কিছু আমাদেরকে বিশেষভাবে বিবেচনা করতে হবে। এবং এর জন্য আমি মনে করি সুতীক্ষ্ণ থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করা দরকার। থিঙ্ক ট্যাঙ্ক থাকলে তারাই গবেষণা করবে, তারাই সরকারকে দিক নির্দেশনা দেবে, তারাই সরকারকে প্রচুর প্রয়োজনীয় তথ্য উপাত্ত দেবে, এবং এই থিঙ্ক ট্যাঙ্কগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সাথে বাংলাদেশ তার বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী সমস্ত সব জায়গায়ই ফোকাস করবে। তবে আমাদেরকে এই মুহূর্তে সাগরের দিকে, আমাদের সাগরের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত সব কিছু ধরে রাখার জন্য আমাদেরকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া দরকার। এদিকে আমি মনে করি বাংলাদেশের যে বর্তমান সরকার, তারা বিশেষভাবে গুরুত্ব দেবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই। এই যে ভারত বিপুল পরিমাণে নৌশক্তি অর্জনের চেষ্টা করছে, প্রতি মাসে বা 40-45 দিনের ভেতরে একটি করে জাহাজ অথবা একটি সাবমেরিন নামাচ্ছে, তাদের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে। এইরকম একটা প্রেক্ষাপটে যেখানে পাকিস্তান এবং চীনকে মোকাবেলার একটা প্রশ্ন আছে, চীনের প্রভাব প্রতিপত্তিকে কাউন্টার দেওয়ার প্রশ্ন আছে ভারতের সামনে। আমাদের এই প্রেক্ষাপটে আমাদের আসলে কৌশল কি হওয়া উচিত? আপনাদের মতামত কি? আমাদের বাংলাদেশের কৌশল কি হওয়া উচিত? এরকম প্রেক্ষাপটে আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।